নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হয়েছি কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নেই, আপনাদের যদি আমাদের ইন্ট্রো জায়গাটা শুনতে বোরিং লাগে তবে স্বাচ্ছন্দ্যে স্কিপ করতে পারেন আসল গল্পটা শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের পাশে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। জানলার বাইরে চোখ রাখতেই লক্ষ্য করলাম কলকাতার থেকে যত দূরে যাচ্ছি ততই শহরের যান্ত্রিকতা কমে প্রাকৃতিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটছে। ছোট বড় কাঁচা পাকা বাড়িঘর, নানান ধরনের মানুষ, ধুধু জলাজমি, ধান ক্ষেত, কোথাও বা গরু চড়ছে। রাতে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় গাছের পাতাগুলো এখনো সিক্ত, যা সকালের হালকা রোদের সোনালি আলোয় চিকচিক করছে। আর সেই সব কিছুকে পিছনে ফেলে আমাদের ট্রেন দ্রুত গতিতে ধেয়ে চলেছে কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে। মনটা এখনই বেশ ভালো হয়ে গেল। ও হ্যাঁ, আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি হলাম লেখক অজিত বন্দ্যোপাধ্যায়, আর এই সফরে আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় বন্ধু শ্রী সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, যার বহু কেস সম্পর্কে অনেক গল্প আপনারা আমার লেখনীর মাধ্যমে জেনেছেন। সত্যান্বেষী শব্দটার সাথে যারা অবগত নন তাদেরকে বলে রাখি, চলতি ভাষায় যাকে আমরা বলি ডিটেকটিভ, আমার বন্ধুটিও তাই। কিন্তু এই ডিটেকটিভ কথাটা ব্যোমকেশের ঠিক শুনতে ভালো লাগে না। তবে সত্য অনুসন্ধান যে তার পেশা, তাই সে নিজেকে নিজে পরিচয় দেয় সত্যান্বেষী বলে। এছাড়া এই সফরে আমাদের সঙ্গে আছেন আমার বৌঠান, অর্থাৎ ব্যোমকেশের স্ত্রী। আমরা তিনজনেই একসাথে মায়াপুরে বেড়াতে যাচ্ছি। আসলে ব্যোমকেশ নিজের সত্যান্বেষী সত্তাটাকে পুরোপুরি কাজে লাগাতে পারে এমন কোনো কেস নাকি এখন তার হাতে নেই, তাই আমাদের এই মায়াপুর যাত্রা। মাঝে ব্যোমকেশ জানালো যে হরিহর মুখার্জি নামে এক ব্যক্তির মায়াপুরে নিজস্ব আবাসন আছে, নাম ভাগীরথী গেস্ট হাউস। আমরা সেখানেই উঠছি। ট্রেন কৃষ্ণনগর স্টেশনে পৌঁছতে প্রায় 1টা বেজে গেল। ট্রেন থেকে নেমে বাইরে আসতেই একটা বছর 45-এর লোক আমাদের কাছে এসে বলল, আপনি নিশ্চয়ই ব্যোমকেশ বাবু, আপনারা কলকাতা থেকে আসছেন, তাই তো? আগে হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি সুকেশ। আমি আপনাদের ভাগীরথী গেস্ট হাউসে নিয়ে যেতে এসেছি। আসুন আসুন, জিনিসপত্রগুলো আমায় দিন। ওই যে গাড়ি। ভাগীরথী গেস্ট হাউসে পৌঁছতে 1 ঘন্টা মতো লাগলো। সেখানে প্রবেশ করতেই একজন বছর 55-র ভদ্রলোক আমাদের সাদরে আমন্ত্রণ করলেন। চেহারা বেশ হৃষ্টপুষ্ট, এক হাতে মোটা একটা বালা, সম্ভবত সোনার, 2 হাত মিলিয়ে সর্বমোট 5টি আংটি, গলায় মোটা একটা সোনার হার, সাথে ধবধবে সাদা ফতুয়া ও পাজামা। ওনার ভাবভঙ্গি দেখে বুঝতে বাকি রইল না যে ইনি হলেন এই গেস্ট হাউসের মালিক হরিহর মুখার্জি। আসুন আসুন ব্যোমকেশ বাবু, প্রায় 2 বছর পর। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি তো একরকম আপনাদের আশীর্বাদেই ভালো আছি। আপনি বলুন। বেশ, আলাপ করিয়ে দিই। উনি হচ্ছেন আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়, পেশায় একজন লেখক, আর উনি আমার সহধর্মিণী সত্যবতী। শোনো সত্য, ইনি হলেন হরিহর মুখার্জি। শান্তিনিকেতনে বছর 2 আগে একটা কেসের ব্যাপারে পরিচয় হয়। আর হরিহরবাবু, এবার কিন্তু আমরা নিতান্তই ছুটি ভোগের জন্য এখানে ছুটে এসেছি। আমি এবং বৌঠান দুইজনেই হাত জোড় করে ভদ্রলোকের উদ্দেশ্যে নমস্কার জানালাম। নমস্কার। নমস্কার। নমস্কার, আসুন। সুকেশ আপনাদের ঘর দেখিয়ে দেবে।
দুপুরবেলাটা খেয়ে বিশ্রাম করে নিন, কারণ শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির সেজে উঠবে সন্ধেবেলা। আপনারা না হয় তখনই পৌঁছে যাবেন। আজকে মন্দিরে পুজো দিয়ে একটু ভালোভাবে ঘুরে নিয়ে রাতে বিশ্রাম করে নেবেন, আর তারপর আপনাদের কাল চারপাশটা ঘুরে দেখানোর আমি ব্যবস্থা করে রাখছি। অসংখ্য ধন্যবাদ হরিহরবাবু। এবেলার মতো নিরামিষ ডাল তরকারি খেয়ে আমরা তিনজনেই একটু ঘুমিয়ে নিলাম। সন্ধেবেলা যথাসময়ে উঠে মন্দিরের বাইরে থেকে পূজার ডালা কিনে প্রায় 1 ঘন্টা যাবৎ নাম সংকীর্তনে অংশগ্রহণও করলাম। পূজা পাঠ, হোম, সান্ধ্য আরাধনা সব সম্পন্ন করে আমরা মন্দিরটা দেখতে লাগলাম ঘুরে ঘুরে। রাতের মায়াপুর সত্যিই অন্যরকম। রাস্তায় লোক সমাগম, প্রায় প্রতিটি দোকানেই খরিদ্দারের ভিড়। স্বদেশি বিদেশি সব রকম মানুষই নিজেদের বৈষম্য ভুলে বৈষ্ণব ধর্মের প্রতি নিজেদের ভক্তি জ্ঞাপন করে চলেছেন। বৌঠান শ্রী শীল প্রভুপাদের অনুদিত শ্রীমদ্ ভগবত গীতার একটা সংকলন কিনেছে। ছাদে দাঁড়িয়েও সে সেটাই পাতা উল্টে দেখছে। আর ব্যোমকেশ মাঝে মাঝে দূরের আকাশ ও নিচের লোকসমাগমের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। এমন সময় একজন ভদ্রমহিলা অন্যমনস্কভাবে চলতে চলতে কিছুটা হোঁচট খেয়ে সোজা ব্যোমকেশের ওপর এসে পড়ল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, ক্ষমা করবেন, আমি আসলে একটু অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, কিছু মনে করবেন না। কোনো ব্যাপার না, আপনি ঠিক আছেন? সম্পূর্ণ ঠিক আছি বললে মিথ্যে কথাই বলা হবে, তবে হ্যাঁ, আপাতত আছি। বেশ। মহিলা মৃদু হাসলেন। তার বয়স 30-এর আশেপাশে হবে। পরনে অতি সূক্ষ্ম কারুকাজ করা নীল সালোয়ার কামিজ, হাতে কয়েক গোছা কাঁচের চুড়ি, গলায় সরু সোনার হার, কানে দুল, চুলগুলো একটু আধুনিক ধাঁচে একপাশে ফেলা, ফর্সা গায়ের রং, ভাসা ভাসা চোখ, কপালের মাঝে ছোট্ট একটা কালো টিপ। ব্যোমকেশ ওই দিক থেকে চলেই আসছিল। তিনি আবার পিছু ডাকলেন, দাঁড়ান ব্যোমকেশ বাবু। আমি স্তম্ভিত। বৌঠানও কখন জানি না আমার পাশে এসে দাঁড়িয়েছে। ব্যোমকেশ তাকালো পিছনে ফিরে। অবাক হওয়ার মতো তো কিছুই হয়নি। কলকাতায় ডক্টর রায়ের একের পর এক খুনের কেসটা তো আপনিই সমাধান করেছিলেন। তারপর প্রখ্যাত আনুবিসের মূর্তি চুরি যাওয়ার পেছনের যে রহস্য, তারও উদ্ঘাটন তো আপনিই করেছিলেন। আপনার এসব অসামান্য কীর্তির কথা খবরের কাগজে বড় বড় করে প্রকাশ পেয়েছিল। সেখান থেকেই আপনার ব্যাপারে জেনেছি। নমস্কার, আমার নাম সোহিনী অধিকারী, প্রখ্যাত ব্যবসায়ী প্রশান্ত অধিকারীর মেয়ে। বলেই তিনি ব্যোমকেশের দিকে হাত বাড়িয়ে দিলেন। ব্যোমকেশও হাত মিলিয়ে বলল, প্রশান্ত অধিকারী টেক্সটাইল বিজনেসে অন্যতম নাম। জীবনে সঞ্চিত সম্পত্তি ও আয়ের বেশিরভাগই উনি গরিব ও অসহায় মানুষদের জন্য দান করে থাকেন। উনি তো একজন অত্যন্ত দয়াবান মানুষ। হ্যাঁ, আমি ওনারই মেয়ে। আমার আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন। কিরকম? আপনি বরং কালকে সকালে একবার আমাদের বাড়িতে আসুন, মানে আপনারা সকলে মিলেই আসুন। সেখানেই প্রাতরাশে বসে না হয় সব কথা বলা যাবে। আমি জানি আপনারা এখানে ঘুরতে এসেছেন, কিন্তু আপনি এলে আমাদের ভীষণ উপকার হবে। এই যে ঠিকানাটা। বেশ। হোটেলে ফিরে ব্যোমকেশের মুখের ভাব খানিক উদাসীন লাগলো। সত্যবতী বলল, তুমি যাতে কেস পাও সে বিষয়ে প্রার্থনা করলাম বটে, আর দেখো ঠাকুর শুনেও নিলেন। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার বলে কথা। আমরা পরদিন সকালবেলা অর্থাৎ শুক্রবার 8টার মধ্যে পৌঁছলাম প্রশান্ত বাবুর বাড়ি। কথা হয়ে রইল ওনার বাড়ি হয়ে আশপাশটা ঘুরে দেখে একেবারে ফিরব। আর হরিহরবাবু আমাদের দুপুরবেলা খাবার ব্যবস্থাটা মন্দিরের ভিতরে এক ভবনে করে রাখবেন। প্রশান্তবাবুর বাড়ির চারপাশে উঁচু করে পাঁচিল দিয়ে ঘেরা, তার উপরে কাঁটা তার দেওয়া। পাঁচিলের গায়েই আমাদের গাড়ি থামল। দারোয়ানকে সম্ভবত বলা ছিল, সে আমাদের জন্য গেটটা খুলে দিল। গেট থেকে বাড়ির মূল দরজাটা একটু তফাতে। সম্পূর্ণ রাস্তাটা
টাইলস বিছানো। তার দুই পাশে বেশ যত্ন সহকারে ফুলের বাগান তৈরি করা হয়েছে, যা বাড়ির পিছন অবধি বিস্তৃত। তাতে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জুঁই প্রভৃতি ফুল রয়েছে। কলিং বেল বাজানোর কিছুক্ষণের মধ্যেই সোহিনী দেবী এসে দরজা খুলে আমাদেরকে সাদরে ভিতরে নিয়ে গেলেন। বসার ঘরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন আরও দুজন ব্যক্তি। সোহিনী দেবী একে একে আলাপ করিয়ে দিলেন। ইনি আমার বড়দা, নমস্কার, আমার নাম প্রলয়। আর ইনি আমার ছোটদা। নমস্কার, আমি সুজয়। আরে দাঁড়িয়ে কেন, বসুন না। আসলে এই গতকাল সোহিনী যখন বাড়ি ফিরে বলল যে মন্দিরে আপনার সঙ্গে দেখা হয়েছে আর আপনাকেও আসার জন্য আমন্ত্রণ দিয়ে এসেছে, শুনে আমি নিশ্চিন্ত হই। আসলে ভীষণ বিপদে পড়েই আপনাকে ডাকা। সে তো বুঝলাম, কিন্তু বিপদটা কি সেটা একটু খুলে বলুন। সুজয়বাবু বললেন, আমাদের ব্যবসা শুরু হয় আমার ঠাকুরদা অমরনাথ অধিকারীর আমলে। প্রথমে পারিবারিক অবস্থা সচ্ছল না থাকলেও দীর্ঘ বহু বছর নিরলস পরিশ্রম ও সঠিক ব্যবসা পদ্ধতি দিয়ে তিনি এই ব্যবসা দাঁড় করান। বাবার মুখেই শোনা, বাবার বয়স তখন খুবই অল্প। ঠাকুরদা বড় বড় সাহেবদের সাথে উঠতেন বসতেন। ততদিনে প্রচুর অর্থও সঞ্চয় করে ফেলেছেন। ব্যবসার পাশাপাশি নিত্য দুবেলা বিষ্ণু পূজা করা ছিল তার অন্যতম অভ্যাস। তাই ব্যবসায় এত সচ্ছলতা পাওয়ার পর উনি নিজের সঞ্চয়ের বড় একটা অংশ দিয়ে 1.5 ফুট উচ্চতার সম্পূর্ণ সোনার একটা বিষ্ণু মূর্তি তৈরি করেন, যাতে নানান দামি মণি মুক্তা খচিত ছিল। সম্পূর্ণ মূর্তিটার মধ্যে যে ঔজ্জ্বল্য, যে দেবতা, যে সৌন্দর্য ছিল, তা দেখলে তার দিক থেকে চোখ ফেরানো যায় না। পাশেই আমাদের ঠাকুর ঘর। আজ থেকে প্রায় 55 বছর আগে ওখানেই মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়। ঠাকুরদা আমৃত্যু তার পুজো করে গেছে প্রত্যহ দুবেলা করে। ঠাকুরদার মৃত্যুর পর সেই রীতি পালন করত আমার বাবা। কিন্তু আজ থেকে ঠিক 3 দিন আগে মূর্তিটা চুরি করার একটা প্রচেষ্টা হয়। আমি কাজের সূত্রে বাইরে ছিলাম। ঘটনাটা তাই দাদা ভালো বলতে পারবে। সেদিন প্রায় মাঝরাত হবে। আমার ঠিক ঘুম আসছিল না। সাধারণত ঘুম না এলে আমি খানিকটা সময় ঠাকুর ঘরে এসে কাটিয়ে যাই। মনে একটা অদ্ভুত রকম শান্তি অনুভূত হয়। যাই হোক, আমি ওপর থেকে নেমে এদিকে আসছিলাম, দেখলাম বোনও তড়িঘড়ি করে এদিকেই আসছে। আমায় দেখে দ্রুত আমার কাছাকাছি এসে বোন বলল, ঠাকুর ঘরে কিছু একটা আছে। আমি জল নিতে এসে স্পষ্ট শুনেছি। আমি চকিতে সজাগ হয়ে যাই। একটু এগিয়ে ঠাকুর ঘরের দিকে চোখ দিতেই আলো আধারির মধ্যে লক্ষ্য করি দরজা খুলে একটা লোক বাইরে বেরিয়ে এলো। তার হাতে আবার কাপড়ে মোড়া একটা বড় ধরনের কিছু রয়েছে। আমি চিৎকার করে উঠি, এই কে রে? বলতেই সে উন্মাদের মতো আমার দিকে ছুটে এসে সজোরে একটা ধাক্কা মারলো। আমি ছিটকে পড়লাম সিঁড়ির বাঁ পাশে, আর সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে লাগলো। আমি নিজেকে সামলে আবার তার পিছু নিলাম। ছাদের দরজা বহুদিন মেরামত করা হয়নি। সে সজোরে তাতে ধাক্কা মারতেই দরজাটা ভেঙে গেল। ততক্ষণে আমিও ছাদে পৌঁছেছি। সে ছাদের ধারে গিয়ে হাতের সামগ্রীটা নিচে বাগানে ফেলে দিল। আমি বললাম, এখান থেকে আর পালানোর কোনো রাস্তা নেই, তাড়াতাড়ি মুখ থেকে কাপড়টা সরা বলছি। এতটুকু বলেছি, তার মধ্যেই দেখি সে ছাদের পাঁচিল টপকে নিচে নামতে লাগলো। আমাদের গেটে দিনু পাহারায় থাকে। আমি তাকে ডাক দিলাম, দিনু, এই দিনু, দিনু, ওই লোকটাকে ধর, ওকে ধর, যেতে দিবি না। এদিকে লোকটা অতি সূক্ষ্মতার সাথে দোতলার সানসিটে নেমে সেখান থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ল। তারপর ওই কাপড়ে মোড়া বস্তুটিকে কোলে করে নিয়ে পালাতে যাবে, তখনই দিনু ছুটে এসে তাকে ধরে। হাতাহাতির মধ্যে তার হাত থেকে বস্তাটি পড়ে যায়, আর দিনুকে ছাড়িয়ে সে দৌড়ে গিয়ে খুবই অবলীলায় ওই পাঁচিলটায় উঠে কাটা তার টোপকে পাশে ঝাঁপিয়ে পড়ে। বুঝলাম আজ আর তাকে পাওয়ার কোনো আশা নেই। দিনু কাপড়ে মোড়া বস্তাটা সঙ্গে করে ঘরে নিয়ে এলো। সেটাকে খুলে দেখলাম তার ভেতরে রয়েছে আমাদের এত বছরের পূজিত বিষ্ণু মূর্তি। আমি থানায় টেলিফোন করে সমস্ত ঘটনাটা বোসবাবুকে বললাম। এসবের মাঝে বাবার ঘুমও ভেঙে গিয়েছিল। তিনি ওঠার পর সমস্ত ঘটনা শুনে একরকম থম মেরে গেলেন। এর পরদিন পুলিশ বাড়িতে এলো, সবকিছু দেখলো। বাড়ির বাইরে তাদের 2 জন লোককে পাহারায় নিয়োগ করে গেল। তারপর আমরা একটু নিশ্চিন্ত হলাম।
কিন্তু গতকাল সকালবেলা উঠে যখন ঠাকুর ঘরে গেলাম তখন আবিষ্কার করলাম যে সেই বিষ্ণু মূর্তিটা সেখানে নেই। তারপর গোটা ঘর আশপাশ তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু মূর্তির কোনো হদিশ পাওয়া গেল না। আবার পুলিশে ফোন করলাম, পুলিশ এলো, কিন্তু তারাও কিছু খুঁজে পেল না। মানে কিভাবে যে এটা হলো তার কোনো ব্যাখ্যাই কারোর কাছে নেই। এবার আপনি যদি মূর্তিটা খুঁজে বার করতে পারেন তবে আমরা ভীষণ বাধিত হই আর কি। তাছাড়া আপনার যা পারিশ্রমিক অবশ্যই আপনাকে দেওয়া হবে, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। আমি হতভম্বের মতো এতক্ষণ শুনছিলাম সমস্ত ঘটনাটা। ব্যোমকেশ প্রশ্ন করল, মূর্তিটার ব্যাপারে কে কে জানতো? কিছুদিন আগে সঞ্জয় লীলাপ্রভু এসে এই মূর্তিটা দেখে ভীষণ তারিফ করেছিলেন। এছাড়াও বাবার এক বন্ধু স্বপন সান্যাল, তিনিও গত মাসে এসে প্রথমবারের জন্য মূর্তিটা দেখে বলেছিলেন, এমন একটা জিনিস যদি আমার অ্যান্টিক্স কালেকশনে থাকতো। নবদ্বীপে ওনার নিজস্ব বাড়িও রয়েছে। আর হ্যাঁ, হরিহর মুখার্জিও আছেন। হরিহর মুখার্জি হোটেল ব্যবসায়ী? হ্যাঁ, কিছু মাস হলো আমার হোটেল ব্যবসায় একটু আগ্রহ জাগে। ওনার সারা ভারতবর্ষে প্রায় 52টি হোটেল, তাই এই বিষয়ে আলোচনা করার জন্য উনি আদর্শ মানুষ ছিলেন। এই সূত্রেই ওনার আসা যাওয়াও শুরু হয়। একদিন উনি মূর্তিটাও দেখেন, পরে বাবার সামনেই বলে বসেন, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। আপনাদের বিষ্ণু মূর্তিটা নিঃসন্দেহে খুব সুন্দর, তবে ওটা যে কতটা দামি সে সম্পর্কেও আশা করি আপনারা অবগত। আমি ঠিকঠাক জায়গায় কথা বলিয়ে দিলে 3 কোটির মতো তো পেয়েই যাবেন। আপনার হোটেলের ব্যবসা কিন্তু খুব জোর কদমে শুরু হতে পারে। বাবা তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওটা আমার বাবার প্রতিষ্ঠা করা মূর্তি, বাড়িতে নিত্য পুজো করা হয়। আপনি কোন মুখে এটা বলতে পারলেন আমি সেটাই ভেবে পাচ্ছি না। আপনার মতন মানুষের আমার বাড়িতে কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি আসতে পারেন। এটা প্রায় সপ্তাহ 3 আগেকার কথা। বেশ, তবে প্রশান্তবাবুর সাথেও একবার কথা বলতে পারলে ভালো হতো। নিশ্চয়ই, কিন্তু এখন আপনারা কথা বলে রাখুন, আমি পরে এসে না হয় একবার কথা বলে যাব। আর নিশ্চিন্ত থাকুন, আমার দিক থেকে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তারপর ব্যোমকেশও ঘরের আশপাশটা, ঘরের বিভিন্ন জায়গা ও ঠাকুর ঘর ভালো করে পরীক্ষা করে দেখল। তারপর সেখানে লাল শালুতে মোড়া একটা সিন্দুক দেখিয়ে প্রশ্ন করল, এটা কি? ঠাকুরদার কারিগর ওটা করেই মূর্তিটা পাঠিয়েছিলেন। সেটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এটা এভাবেই পাশে রাখা রয়েছে। যদিও এটার চাবি হারিয়ে গেছে বহুকাল আগেই, তবু এটা একইভাবেই রাখা হয়েছে। এরপর ব্যোমকেশ প্রাতরাশটা অন্য কোনো দিন সারবে জানিয়ে আমাদের সঙ্গে নিয়ে গাড়িতে এসে বসল আর বলল, চলো এবার আশপাশটা একটু ঘুরে দেখা যাক, আর যাওয়ার পথে একটা খাবার দোকান থেকে দাঁড় করিও। সুকেশ গাড়ি স্টার্ট দিল। আমি ভাবলাম এটা কেমন কথা হলো? এমন একটা জটিল কেস মাথায় নিয়ে ঘোড়ায় মনোনিবেশ করা কি আদৌ সম্ভব? আর খাওয়া নিয়েই বা কি সমস্যা হলো? বৌঠান দেখি আমার মনের কথাটাই বলল, হ্যাঁ, খেতে সমস্যা কি ছিল? আর দেখো, তুমি যদি এখন ঘুরতে নাও যেতে চাও তাতে কোনো সমস্যা নেই, আমরাও পরেই যেতাম না হয়। আসলে ওখানে বসে খেতে গেলে কথায় কথায় দেরি হয়ে যেত, মাঝখান থেকে আজকে ঘোরাটাই আর হতো না। ঘুরে আসি, তারপর চিন্তাভাবনা করব। খানিকক্ষণের মধ্যেই সুকেশ গাড়িটা একটা ছোট ধাবায় দাঁড় করালো। সেখানে পেট ভরে কচুরি আর তরকারি খেয়ে আমরা রওনা দিলাম শিবডোবা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে এসে জানালো, এই মন্দিরে আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এসেছিলেন শঙ্কর অর্থাৎ স্বয়ং শিবের দর্শন করতে। দেখা না পেয়ে তিনি কঠোর তপস্যায় বসেন, আর ঠিক তখনই ওনার অশ্রু জলে এই সম্পূর্ণ জায়গাটা প্লাবিত হয়ে যায়। তখন থেকেই এই স্থানের নাম শিবডোবা মন্দির। সেখান থেকে আমরা গেলাম চৈতন্যদেব শ্রী মহাপ্রভুর জন্মস্থানে। সেখান থেকে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড ও গিরি গোবর্ধনের উদ্দেশ্যে। এই সমস্ত জায়গায় ভ্রমণ সম্পন্ন হলে আমরা গেলাম বল্লাল ঢিপির উদ্দেশ্যে।
খুবই খোলামেলা জায়গা, তবে পোড়া মাটি ও ইটের প্রাচীর দিয়ে ঘেরা ছোট ছোট কুণ্ড ও পথও রয়েছে এর মাঝে, যা এখনও মাটি থেকে বেশ কিছুটা গভীরে অবস্থান করছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আশপাশটা ঘুরলে একটা ছোটোখাটো গোলক ধাঁধার মতন মনে হয়। অনুমান করা হয় এটা নাকি আগে কোনো মন্দির বা উপাসনাগার ছিল। এমনই আরও নানা জায়গা ভ্রমণ করে যখন গাড়ি বাড়ি ফিরে চলল, তখন ব্যোমকেশ সুকেশকে বলল, আচ্ছা, তুমি সঞ্জয় লীলা প্রভুকে চেনো? হ্যাঁ দাদাবাবু, ভারী ভালো মানুষ। ওনার বাড়ি চেনো? আগে ওনার একটা ছোট আশ্রম আছে, ওই যাবারই পথেই পড়ে। বেশ, তুমি যাওয়ার পথে ওই আশ্রমের সামনে একটু দাঁড় করিও। যথাস্থানে পৌঁছে ও আমাদের আশ্রমটি দেখিয়ে দিল এবং নিজে গাড়িতেই অপেক্ষা করল। আমি ব্যোমকেশকে প্রশ্ন করলাম, আচ্ছা, তোমার মনে হয় যে হরিহর বাবু এই চুরিটা করতে পারেন? সন্দেহের তালিকা থেকে তো কাউকেই বাদ দেওয়া যাবে না, বিশেষত যখন মূর্তিটা বিক্রি করার মতো একটা প্রস্তাব উনিই প্রথমে দিয়েছিলেন। আর সঞ্জয় লীলা প্রভু তো মনে হয় বৈষ্ণব, উনি কি আদৌ এরকম কাজ করবেন? প্রশ্নখানা শুনে ব্যোমকেশ মৃদু হাসল মাত্র, কোনো উত্তর করল না। আশ্রমে ঢোকার পর একজন শিষ্য আমাদের সঙ্গে করে নিয়ে গেল একটি কক্ষে। সেখানেই প্রায় 60 সঞ্জয় লীলা প্রভু বসেছিলেন। ব্যোমকেশ হাসি মুখে এগিয়ে গিয়ে করজোড়ে প্রণাম করে তাকে, তারপর বলতে শুরু করে, প্রণাম নেবেন বাবা, আমার নাম ব্যোমকেশ। আপনি আমায় চিনবেন না, তবে আমি আপনাকে ভালোভাবেই চিনি। প্রায় প্রতি সপ্তাহে শনিবার করে আপনি কলকাতায় গিয়ে বিভিন্ন জায়গায় যে নাম সংকীর্তন করেন তা আমি বহুবার সামনে থেকে দেখেছি। আজ আপনার আশ্রমে আপনার সাথে দেখা করতে পেরে ভীষণই ভালো লাগছে। আমি আর বৌঠান মুখ চাওয়াচাবি করলাম। ব্যোমকেশ যে ওনার একনিষ্ঠ ভক্ত সেটা তো সে আমাদের জানায়নি কোনো দিন। উনি বললেন, আয় বস, তোর চেহারায় চাঞ্চল্য দেখা যাচ্ছে, কি হয়েছে বল আমাকে। বাবা, আপনি প্রশান্তবাবুকে চেনেন নিশ্চয়ই। ওনাদের বাড়িতে প্রতিষ্ঠিত বিষ্ণুমূর্তি চুরি গেছে, কীভাবে তা উদ্ধার করব সেটাই ভাবছি। ওনার মুখ মুহূর্তে অপ্রতিভ হয়ে গেল, মুখের নির্মল হাসিটাও যেন কোথায় মিলিয়ে গেল। গাম্ভীর্যের সঙ্গে উনি বললেন, এমন ঘৃণ্য কাজ কেউ করতে পারে সেটার ভাবনাটাই আমার অসহনীয় মনে হচ্ছে। এমন কাজ যে করে সে অজ্ঞান, অধম। স্বয়ং ঈশ্বরের কৃপা থেকে তারা সারা জীবনই বঞ্চিত হয়। সে তো বটেই। আচ্ছা, আপনার ওই পরিবারের সাথে কিভাবে সম্বন্ধ হয়? প্রশান্ত আমার কাছে দীক্ষা নিয়েছিল, তারপর ওর মেয়েরও সেই আগ্রহ জন্মায়। এমনকি সে আমার সাথে সাপ্তাহিক একবার করে নাম সংকীর্তনে অংশগ্রহণ করাও শুরু করে, আর সেই অভ্যাসেই সে এখানে বজায় রেখেছে। ব্যোমকেশ কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় তিনি আশীর্বাদের ভঙ্গিতে একটা হাত উপরে তুলে চোখ বন্ধ করে বললেন, আর সেই অভ্যাস সে এখানে বজায় রেখেছে। ব্যোমকেশ দেখলাম আর কোনো কথা বাড়ালো না। ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে ওকে সঞ্জয় লীলা প্রভুর ভক্ত কবে হলো জিজ্ঞেস করায় সে বলেছিল, কাগজে পড়েছিলাম, সেটাই কাজে লেগে গেল। মন্দিরের একটি ভবনে পৌঁছে আমরা ডাল, ভাত, চানা পনির, আলু পটলের তরকারি, রুটি ও পায়েস দিয়ে দুপুরের খাওয়াটা সারলাম। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যোমকেশ বেরিয়ে গেল প্রশান্ত বাবুর সঙ্গে দেখা করতে। তারপর সন্ধেবেলা ফিরে একটু জোর করেই আমাদের নিয়ে কেনাকাটায় বেরোলো। ফেরার পথে হরিহর বাবুর সঙ্গে দেখা হতে তিনি বললেন, শুনলাম আপনারা নাকি প্রশান্ত বাবুর বাড়িতে গিয়েছিলেন সকালে। ঠিকই শুনেছেন। আর আপনি ওনাদের যে মূর্তিটা বিক্রি করার প্রস্তাব দিয়ে এসেছিলেন সেটা চুরি গেছে, সেই সম্বন্ধে ডেকে পাঠিয়েছিলেন। চুরি? কবে চুরি গেছে? এ ব্যাপারে তো কিছু জানতে পারিনি। গতকাল সকাল থেকে পাওয়া যাচ্ছে না, তাই অনুমান করা হচ্ছে গত পরশু রাত্রেই চুরি গেছে। অমন একটা মূল্যবান জিনিস ঘরের মধ্যে রাখলে একটু সাবধানে তো রাখতে হয়। তবে আপনার উপর তদন্তের ভার যখন পড়েছে তখন চিন্তার কিছু নেই। শুধু আপনাদের বেড়াতে আসাটা
এভাবে মাটি হয়ে গেল দেখে খারাপ লাগছে। চিন্তিত হবেন না, এর ফাঁকেও আমরা দিব্যি ঘুরে বেড়াচ্ছি, তবে এরপর কতটা পারবো সেটা জানি না। এই স্বল্প কথাবার্তার পর আমরা ঘরে চলে এলাম। ব্যোমকেশ একটা চেয়ার টেনে হাতে ডায়েরি নিয়ে খানিকক্ষণ বসে রইল। বৌঠান বলল, কে করেছে বলে মনে হয়? তার চেয়েও বড় প্রশ্ন হলো চুরিটা হলো কিভাবে। দিনু গেটে ছিল, বাইরে পুলিশ ছিল, তা সত্ত্বেও। আর যদি দিনুই চোরের সাথে থাকে, প্রথম দিনও সে তাকে সামনে পেয়েও ধরতে পারেনি। হতে পারে সেই প্রশ্ন আমি প্রশান্তবাবুকে আজ দুপুরে করেছিলাম। ওনার বক্তব্য, ও আমার অনেক পুরানো কর্মী, অল্প বয়সে রাস্তা থেকে তুলে আমি নিজের হাতে মানুষ করেছি। ও মূর্তি সম্পর্কে বহু বছর হলো জানে। ও এমন কাজ কখনোই করবে না। তা আর কি কথা হলো ওনার সাথে? উনি চান না আমি এই কেসটা তদন্ত করি, যে কারণে উনি সকালে আলোচনায় উপস্থিত ছিলেন না। উনি বলেন, আমার কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি আমার পারিবারিক সমস্যা একাই বুঝে নিতে সক্ষম। আপনাকে আপনার সময় নষ্ট করতে হবে না। বাবা, উনি আমাদের ভালোর জন্যই এসেছেন। কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন কিচ্ছু হবে না। মূর্তি নিয়ে যাবে কোথায়? যাবে বললেই হলো। আমিও দেখব এই জল কত দূর গড়ায়। এসব বলতে বলতে উনি একটু উত্তেজিত হয়ে পড়েন। প্রলয়বাবু, সোহিনী দেবী ওনাকে শান্ত করে এক গ্লাস জল ও সাথে কিছু ওষুধপত্র দেন। সুজয়বাবু আমায় বলেন, কিছু মনে করবেন না, আসলে পরপর যেভাবে ঘটনাগুলো ঘটছে ওনার মানসিক অবস্থাটা ঠিক নেই। আপনি আপনার মতো তদন্ত চালিয়ে যান, আমাদের এইটুকুই অনুরোধ। বলো কি? এবার তাহলে কি করণীয়? জটিলতা তো ক্রমেই বেড়ে চলেছে, দেখা যাক। অজিত, খাবারের ব্যবস্থাটা করে ফেলতে বলো। খেয়ে দিয়ে একটু মাথা খাটাতে বসতে হবে, তারপর রাতে আমায় একবার বেরোতেও হবে। মানে এত রাতে কোথায় যাবে? হ্যাঁ ঠিকই তো, এত রাতে কোথায় যাবে তুমি? অপরাধীকে ধরতে গেলে অপরাধীর মতো করে চিন্তা করতে হবে, আর সেটা এখানে বসে সম্ভব নয়। তবে তোমরা চিন্তা করো না, সময় মতো ঘুমিয়ে পড়ো। ব্যোমকেশ যখন ঠিক করেই নিয়েছে তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা বৃথা। তাই সময় মতো খাওয়া দাওয়া শেষ করে যে যার বিছানায় আশ্রয় নিলাম। ব্যোমকেশ একটা ছোট ল্যাম্প জ্বালিয়ে তার চিরাচরিত ডায়েরিটা নিয়ে বসে রইল। কিছু লিখছে, কিছু ভাবছে, তারপর আবার লিখছে। নিজের সত্তাটাকে কেসে যুক্ত প্রত্যেকটা চরিত্রের মধ্যে রেখে তাদের মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনাগুলো বুঝতে সে এমন করেই থাকে। কতবার দেখেছি এভাবেই জটিল থেকে জটিলতম জট এভাবেই ছাড়িয়ে মুখোশের আড়ালের সত্যিটাকে প্রকাশ্যে এসে নিয়ে এসেছে। এইসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ব্যোমকেশ যে কখন বেরিয়েছে আর কখনই বা ফিরেছে তারও কোনো ধারণা নেই আমার কাছে। পরদিন অর্থাৎ শনিবার সকালে ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। ব্যোমকেশ এগিয়ে গিয়ে রিসিভারটা কানে তুলল। হ্যালো, হ্যাঁ বলছি। কি বলছেন? কখন? আমি এক্ষুনি আসছি। এই বলে সে রিসিভারটা নামিয়ে রাখল। তার মুখ চোখ ফ্যাকাশে। সে স্তম্ভিত হয়ে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর উদ্বিগ্ন চোখে আমাদের দিকে চেয়ে বলল, প্রশান্তবাবু মারা গেছেন। কি বলছো এটা? কখন? কিন্তু কিভাবে? সেটা ওখানে পৌঁছেই জানা যাবে। আপাতত আমাদের বেরোতে হবে, চলো। আমরা গাড়ি নিয়ে সোজা প্রশান্তবাবুর বাড়ি পৌঁছালাম। বাড়ির পরিবেশ ভীষণই থমথমে। স্বল্প কিছু লোকজনের ভিড়, সবাই একে অপরের মধ্যে নানাভাবে মনোকষ্ট ব্যক্ত করছেন। আমরা বাড়ির ভিতরে গিয়ে বসলাম। সুজয়বাবু বললেন, আজ সকালে উঠে বাবাকে ডাকতে গেলে কোনো সাড়া পায় না। অনেকক্ষণ দরজা ধাক্কিয়েও যখন কোনো লাভ হয় না, তখন আমি আর দাদা মিলে দরজা ভেঙে ফেলি। তারপর দেখি বাবা অচেতন অবস্থায় পড়ে আছেন। নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখি নিঃশ্বাস পড়ছে না। ডক্টর আদক আমাদের ফ্যামিলি ডক্টর, ওনাকেই ডেকে পাঠালে উনি এসে নিশ্চিত করেন বাবা আর নেই।
সুজয়বাবুর গলা ভারী হয়ে এলো। দেখে মনে হলো বহু কষ্টে তিনি নিজের অশ্রু দমন করে রেখেছেন। অন্যদিকে প্রলয়বাবুর চোখে মুখেও বিষণ্ণতা ও কষ্টের ছাপ স্পষ্ট। সোহিনী দেবী বললেন, বাবার জন্য বিষ্ণু মূর্তিটি খুবই কাছের ছিল। দুর্ভাগ্য একটাই যে সেটা হারানোর শোক নিয়ে ওনাকে এভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তারপর হঠাৎ ব্যোমকেশের দুটো হাত নিজের 2 হাতে চেপে ধরে বললেন, ব্যোমকেশ বাবু, যেভাবেই হোক আপনি মূর্তিটি খুঁজে বের করুন, না হলে বাবার আত্মা কিছুতেই শান্তি পাবে না। বলেই তিনি একটু দূরত্বে সরে গিয়ে মুখে 2 হাত চেপে নিঃশব্দে কেঁদে চললেন। আমি বুঝতে পারছি আপনারা সকলেই ভীষণ শোকাহত, তবে একটা জিনিস আমি জানিয়ে রাখছি, আপনাদের বিষ্ণু মূর্তি তার প্রতিষ্ঠিত স্থানে অবশ্যই ফিরবে, আমি ফেরাবো। এরই মাঝে একজন পুলিশ অফিসার ভিতরে এলেন। তারপর তার নিজস্ব পরিচয় দিয়ে বললেন, আমি অফিসার বোস। ব্যোমকেশবাবু, ব্যক্তিগত পরিচয় না থাকলেও আমি আপনাকে চিনি। আর এই কেসে যখন আমাদের দুজনের উদ্দেশ্যই এক, তখন একে অপরকে কাজে সহযোগিতা করা গেলে ক্ষতি কি? তাই কিছু সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই বলবেন। অসংখ্য ধন্যবাদ মিস্টার বোস, আমার মনে হয় সেটার খুব শীঘ্রই প্রয়োজন হবে। আর এক মুহূর্ত বিলম্ব না করে আমরা গেলাম প্রশান্তবাবুর ঘরে। এত ধনসম্পত্তি থাকা সত্ত্বেও খুব একটা বিলাসবহুল যে তার জীবনযাপন ছিল না, সেটা তার ঘর দেখলেই বোঝা যায়। একটা বিছানা, তার থেকে একটু তফাতে একটা আলমারি, তার বাম পাশে স্টাডি টেবিল, তাতে কিছু বইপত্র রাখা রয়েছে। বিছানায় মাথার পাশেই রয়েছে একটা ছোট্ট টেবিল, তার উপর ফুলদানি। ব্যোমকেশ সারা ঘর ভালো মতো ঘুরে বেশ কয়েকটা ড্রয়ার টেনে খুলে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিয়ে আমায় বলল, চলো অজিত, এখানে আর কাজ নেই। সত্যবতী আমাদের জন্য নিচেই অপেক্ষা করছিল। তাকে সঙ্গে নিয়ে বাকিদের বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে ব্যোমকেশ বলল, সুকেশ, ভাগীরথী গেস্ট হাউসে নিয়ে চলো। কি ব্যাপার দাদা বাবু, আজকে আর ঘুরবেন না? না। আচ্ছা চলুন তবে। ভাগীরথী গেস্ট হাউসে পৌঁছে জানা গেল যে হরিহরবাবু 3 তলায় 14 নম্বর ঘরে বিশ্রাম করছেন। আমরা সোজা সেই পথেই পা বাড়ালাম। সেখানে পৌঁছে দরজায় 2-1 বার টোকা মারতেই হরিহরবাবু আমাদের সহাস্যে সমাদর করলেন। ব্যোমকেশ সেই আতিথেয়তার পরোয়া না করে ঘরের ভিতর ঢুকে একটা চেয়ারে অধিকার করে বসে হরিহরবাবুকেও তার সম্মুখে বসার জন্য ইঙ্গিত করলেন। তিনি প্রথমটা একটু অবাক হলেও পরক্ষণেই সে নির্দিষ্ট স্থানে বসলেন ও বললেন, কি ব্যাপার? ব্যোমকেশ বলল, ব্যবসায়ী মানুষ আপনি, সারা দেশ জুড়ে এতগুলো হোটেল আপনার, তারপরেও আরেকজন ব্যক্তির পৈতৃক সম্পত্তি নিয়ে টানাটানি করে কি এমন পাবেন বলুন তো? না মানছি 3 কোটি টাকা কিছু কম নয়, তবে তার জন্য আপনি কতদূর যেতে পারেন সেটাই জানতে চাইছি আর কি। এমন একটা প্রশ্ন হরিহরবাবু হয়তো আশা করেননি, তাই স্বল্প সময়ের মধ্যেই তার মুখভঙ্গি হালকা বিকৃত হয়ে উঠল। তারপর বেশ রাগান্বিত কণ্ঠে তিনি বলে উঠলেন, ব্যোমকেশবাবু, এসব কি বলছেন? হ্যাঁ, এটা ঠিক, আমি ব্যবসায়ী মানুষ, সমস্ত কিছুই কম বেশি মূল্য দিয়ে বিচার করি, আর সেটা করি বলেই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তা বলে আপনি যা বলবেন তাই শুনে নেব এমনটা কিন্তু নয়। আচ্ছা, আপনি জানেন প্রশান্তবাবু আজ মারা গেছেন? মারা গেছে? কখন? কি করে? হ্যাঁ, কখন আর কি করে সেটা এখনো অজানা। আমি আপনার কাছে এলাম যাতে আপনি এই বিষয়ে আমায় কিছু বলতে পারেন। মানে যতই হোক, মূর্তিটার তত্ত্ব সর্বপ্রথম আপনিই লাগিয়েছিলেন, তাই না? হ্যাঁ, লাগিয়েছিলাম। সেটা ওনার ছেলে সুজয়েরই জন্য। ওদের ব্যবসার বর্তমান যা পরিস্থিতি, তাতে নতুন করে হোটেল ব্যবসা করা সম্ভব নয়। তাই আমি একটু বাস্তবিক চিন্তাভাবনা থেকেই ওই প্রস্তাব দিয়েছিলাম। তার মানে এই নয় যে মূর্তিটার উপর আমার কোনো ব্যক্তিগত লোভ ছিল। কিন্তু আপনি বলতেটা কি চাইছেন? আমি তো কিছুই বলিনি, আমি শুধু জানতে চেয়েছি। এবার তিনি একটু শান্ত স্বরে জবাব দিলেন, আমি মানছি নিতান্তই ব্যবসার সূত্রে কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত দিয়ে ওরকম একটা প্রস্তাব দেওয়া আমার ভুল হয়েছে। তবে আমাকে
সন্দেহ করে অযথা নিজের সময় নষ্ট করবেন না। এই বলে তিনি আর প্রত্যুত্তরের অপেক্ষা না করে ঘর ছেড়ে বেরিয়ে যান। ব্যোমকেশ কিছুক্ষণ ওভাবেই বসে থাকে, তারপর বলে, তোমরা একটু বিশ্রাম করে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিও, আমার ফিরতে একটু দেরি হতে পারে। এ কথা বলে সে সোজা বেরিয়ে যায়। আমরাও নিজেদের ঘরে ফিরে আসি। বিশেষ কিছু করার ছিল না, তাই অবসর সময়টা কোনো রকমে কাটিয়ে দিলাম। আমি আর সত্যবতী এও ঠিক করলাম যে দুপুরের খাবার পরেও যদি ব্যোমকেশ এসে না পৌঁছায় তবে একটু বাইরের দিকে বেরোবো। দুপুর 2:30 বেজে যাওয়ার পরও যখন ব্যোমকেশ এলো না, তখন আমরা বেরিয়ে পড়লাম। এমন সময় দেখি দূরে একটা রিক্সা করে ব্যোমকেশ এই দিকেই আসছে। আমাদের একদম সম্মুখে নেমে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে সে চড়ে বসলো গাড়িতে, আর আমাদেরকেও বলল, এখন দাঁড়িয়ে দেখার সময় নেই, তাড়াতাড়ি বসো। সুকেশ, আমাদের ফেরিঘাটে নিয়ে চলো, নবদ্বীপ যেতে হবে একবার। আমি আর বৌঠান তাতে উঠে বসলাম। বৌঠান আজকে সকালে প্রশান্তবাবুর খবরটা পাওয়ার পর থেকে ভীষণ চুপচাপ হয়ে গিয়েছিল। এবার সে বলল, আজকে চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ মারা গেল। তুমি এই কেসটা তাড়াতাড়ি মেটাও। আমার আর ঘোরার ইচ্ছা নেই, এখন শুধু বাড়ি ফিরতে চাই। আমরা একটা কাজেই যাচ্ছি, তার পাশাপাশি যদি একটু ঘোরাও হয়ে যায় তবে ক্ষতি কি? আর এই অবস্থায় হোটেলে চুপচাপ একা বসে থেকে করবেই বা কি? এসব নানা কথার মাঝে আমরা মায়াপুর ফেরিঘাটে পৌঁছালাম। সুকেশকে বলা হলো যে সে যেন আমাদের জন্য এখানেই গাড়ি নিয়ে অপেক্ষা করে, আমরা সন্ধ্যা নাগাদ ফিরে আসব। নৌকা নবদ্বীপে পৌঁছতে যেটুকু সময় নিল তার মধ্যেই আমরা এই জলযাত্রার সম্পূর্ণ আনন্দ উপভোগ করার চেষ্টা করলাম। এখানে ভাগীরথী ও জলঙ্গির মিশ্রণ নদীর বুকে এক বৈচিত্র্যময় নান্দনিক দৃশ্য গড়ে তুলেছে। দেখে মনে হয় এই নদীর অর্ধেক জল সবুজ আর অর্ধেকটি সাদা। নদীর জল ছলাৎ ছলাৎ শব্দে আমাদের নৌকায় লেগে ক্রমাগত ছোট ছোট ঢেউ তৈরি করে চলল। নবদ্বীপে নেমে ব্যোমকেশকে অনুসরণ করে প্রায় মিনিট 5 হাঁটার পর আমরা পৌঁছলাম একটা দোতলা লাল রঙের বাড়ির সামনে। ব্যোমকেশ কলিং বেল বাজালো। একটু অপেক্ষার পরেই একজন চশমা পরা বয়স্ক ভদ্রলোক বাইরে এলেন। পরনে ধুতি ও পাঞ্জাবি, তার মাথার অধিকাংশ জুড়েই টাক পড়েছে, তবে শরীর স্বাস্থ্যের খেয়াল রেখেছেন বলেই হয়তো চামড়া এখনও কুঁচকে যায়নি, কারণ তার শরীরের গঠন ও মুখ দেখে তো আন্দাজ করাই যায় তার বয়স 60 তো হবেই। তিনি চশমার ফ্রেমের ওপর দিয়ে আমাদের 3 জনকে এক নজর ভালো করে দেখে বললেন, কে আপনারা আর কি চাই এখানে? নমস্কার, আমার নাম সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনি স্বপনবাবু তো? আগে হ্যাঁ। কয়েক সপ্তাহ আগে আপনি প্রশান্তবাবুর বাড়িতে যে বিষ্ণু মূর্তিটা দেখে এসেছিলেন সেটা চুরি গেছে, সেটার বিষয়ে একটু কথা বলার ছিল। আপনি কি পুলিশের লোক? আগে না, আমি একজন সত্যান্বেষী, আপনারা যাকে ডিটেকটিভ বলেন। প্রশান্তবাবুর পরিবার আমাকে নিযুক্ত করেছেন। একটু ভেতরে গিয়ে বসা যাক? একটু ক্ষুণ্ণ মনেই ভদ্রলোক বললেন, আসুন আসুন। তারপর ওনার বসার ঘরে নিয়ে গিয়ে আমাদের মুখোমুখি বসে বললেন, করুন, কি জিজ্ঞাসা করার আছে? আসলে আমাদের এখানে আসার উদ্দেশ্যটা ভ্রমণই ছিল, কিন্তু তারপর এত বড় একটা চুরি, ও যার বাড়ি থেকে চুরি হলো সেই মানুষই আজকে আমাদের মাঝে নেই। এমন একটা বিষয় থেকে কি মুখ ফিরিয়ে থাকা যায়? চুরি না হয় বুঝলাম, কিন্তু মানুষটা নেই মানে? প্রশান্তবাবু আজ মারা গেছেন, আপনি খবর পাননি? প্রশান্ত মারা গেছে? না, এ খবর তো আমি পাইনি। মানে কিভাবে কিভাবে হলো? রিপোর্ট এখনো আসেনি, এলে জানা যাবে। কি বলছেন কি? আমি তো ভাবতেই পারছি না। এই তো এই কদিন আগেই দেখা হলো আমাদের, মানে এভাবে। যতটা আশ্চর্য আপনি প্রশান্তবাবুর মৃত্যুর সংবাদ শুনে হলেন, ততটা আপনি মূর্তি চুরির ব্যাপারে হলেন না। এটা কেন? দেখুন, একটা মানুষ চলে যাওয়া আর মূর্তি চলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আর তাছাড়া ও আমার ভীষণই ভালো বন্ধু ছিল। আমার মনটা তো এখনো মানতেই চাইছে না। আপনি যে কি বলছেন ব্যোমকেশবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। তা ওই মূর্তিটি আপনার নিজের কালেকশনের অন্তর্গত করার ইচ্ছা কেন হয়েছিল বলতে পারেন? ওটা সামান্য কথার কথাই ছিল।
আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন করার আছে কি? না, ধন্যবাদ। আমরা তিনজনেই বাইরে বেরিয়ে ঘাটের দিকে হাঁটা লাগালাম। নদী পার হয়ে গাড়িতে উঠতেই প্রথমেই গেলাম প্রশান্তবাবুর বাড়ি। কথা বলে জানা গেল যে প্রশান্তবাবুর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। এর আগেও দুবার হয়েছিল, তখন ওনাকে অনেক কষ্ট করে বাঁচানো গিয়েছিল, কিন্তু এবারে আর ভাগ্য সঙ্গ দেয়নি, এমনটাই সকলের বক্তব্য। হোটেলে ফিরে ব্যোমকেশ আমাদের মন্দির থেকে ঘুরে আসার প্রস্তাব দিল, যদিও ও থাকলো ঘরেই। আমি আর বৌঠান যখন ফিরলাম তখন প্রায় 8টা বাজতে যায়। এসে দেখি ব্যোমকেশ একটা চেয়ারে বসে শূন্য দৃষ্টিতে চেয়ে রয়েছে দেওয়ালের দিকে। বৌঠান প্রশ্ন করল, কিছু কি ঠাউর করতে পারলে তুমি? সাথে আমিও বললাম, হ্যাঁ ব্যোমকেশ, কিছু তো বলো। আমাদের কথার প্রত্যুত্তরে একটা 4 ভাঁজ করা ছোট চিরকুট আমার হাতে দিয়ে সে বলল, জোরে জোরে পড়ো। হাতের লেখাটা খানিক বাঁকা চোরা ছিল, তাই সবটা ভালোভাবে বুঝে নিয়ে আমি পড়তে শুরু করলাম। যেথায় নাই কোনো আশ, সেখানেই তেনার বাস, যূথিকাময় সমারোহ প্রাচীর করে গ্রাস, হস্তক্ষেপ করলে মাঝে পেতেও পারো আভাস। এ কি? এ তো একটা ছড়া। নাকি কোনো রকম ধাঁধা? হ্যাঁ, তাও সম্ভব। এটা কি গো? ব্যোমকেশ আমার কথা শুনে মুচকি হাসল, তারপর বলল, ধাঁধাই বটে। এটা প্রশান্তবাবুর লেখা, সম্ভবত হার্ট অ্যাটাক হওয়ার আগের মুহূর্তে। আমার সারা শরীর এক মুহূর্তের জন্য শিহরিত হয়ে উঠল। কি বলছো কি ব্যোমকেশ? তার মানে? মূর্তিটা চুরি যায়নি, বরং লুকিয়ে রাখা হয়েছে, আর প্রশান্তবাবুই সেটি লুকিয়েছেন। বলছো কি? তবে প্রলয়বাবু যে বলেছিলেন মূর্তি চুরি যাওয়ার আগের রাতেও চুরির চেষ্টা হয়েছিল, উনি কি তাহলে মিথ্যে বলেছিলেন? না, তবে মূর্তিটা লুকানোর পেছনে ওই প্রচেষ্টাটা অন্যতম একটা কারণ হতে পারে। তবে সেই ব্যক্তি কে ছিল? সব প্রশ্নের উত্তর কাল পাওয়া যাবে। আপাতত আমায় একটু বেরোতে হবে। আর হ্যাঁ, চিরকুটটা তোমার কাছেই রাখো, ভাবনা চিন্তা করে দেখো কিছু মাথায় আসে কিনা। আমি ফিরে এসে জিজ্ঞেস করব। বলেই সে আর একটা মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে গেল। আমি আর বৌঠান ভাবনা চিন্তায় রত রইলাম। প্রায় 11:30 নাগাদ ব্যোমকেশ ফিরল, কিন্তু এ কি, তার জামার একটা অংশ ছিঁড়ে গিয়েছে, হাতের পাশে একটা ক্ষত চিহ্ন, জামা কাপড়ে রীতিমতো ধুলো লেগে রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসিও লেগে রয়েছে। সত্যবতী তাকে ধরে চেয়ারে বসালো, তারপর প্রায় এক প্রকার তিরস্কার করে বলল, তোমায় আগের দিনও বারণ করেছিলাম অচেনা অপরিচিত জায়গায় রাতের বেলা এভাবে না বেরোতে। এত দামি একটা জিনিস, কতজনের নজর আছে তার ঠিক নেই। তাদের কি উদ্দেশ্য, তারা কি করতে পারে, আমাদের তো কিছুই ধারণা নেই। তোমার কিছু হয়ে গেলে আমরা কি করব বলতে পারো? শেষের কথাগুলো বলতে বলতে বৌঠান খানিক আবেগপ্রবণ হয়ে পড়ল। ব্যোমকেশ তার হাতে হাত রেখে বলল, আমার কিচ্ছু হয়নি, এসব সামান্য ব্যাপার। গোয়েন্দাগিরি করতে গেলে এমন ছোটোখাটো বিপত্তি তো আসতেই থাকে। বৌঠানের মুখভঙ্গিতে অভিমানের ছাপ স্পষ্ট। রাগ আমারও কম হয়নি। আমি জানি এই রকমের কাজ ঝুঁকিপূর্ণ, তা আমাকে সঙ্গে নিলে আমিও তো সাহায্য করতে পারতাম, কিন্তু আপাতত ওর জন্য সেই ক্লেশ মনেই দমন করে বললাম, এমন কি করে হলো ব্যোমকেশ? ও তেমন কিছু না, সামান্য একটু ভয় দেখানোর চেষ্টা করছিল। তুমি বলো, ধাঁধাটার কি মানে উদ্ধার করলে? সে না হয় বলছি, কিন্তু কে ভয় দেখাবার চেষ্টা করছিল, আর কেনই বা করছিল? নিশ্চিত হতে গেলে কালকের দিনটা অপেক্ষা করতে হবে। এবার ধাঁধাটা বলো। ওই তো, যেথায় নাই কোনো আশ, সেখানেই তেনার বাস। এটা সহজ, মানে মূর্তিটা সেখানেই পাওয়া সম্ভব যেখানে সেটা পাওয়ার আশা করা যাচ্ছে না। সাব্বাস, এই তো বুদ্ধি খুলেছে। তারপর? তার পরের অংশটা অনেক ভাবলাম, কিন্তু সেটার তো কোনো মানে বের করতে পারলাম না। বেশ, আজ তবে এই অবধি থাক। রাত তো অনেক হলো, ঘুমিয়ে পড়ো, কাল অনেক কাজ আছে। পরদিন অর্থাৎ রবিবার সকালে ব্যোমকেশের ডাকেই ঘুমটা ভাঙল আমার।
আমরা তিনজনেই জানি যে কোথায় চলেছি, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে করে সোজা গিয়ে পৌঁছালাম প্রশান্তবাবুর বাড়ি। কলিং বেল বাজাতেই সুজয়বাবু দরজা খুললেন। কি ব্যাপার ব্যোমকেশবাবু, আপনারা সব এত সকালে? এখন ঘড়িতে প্রায় 9টা বাজতে যায়। তবে আগে থেকে না জানিয়ে আসায় সুজয়বাবু একটু অবাক হয়েছেন, সেটা বেশ বুঝলাম। ব্যোমকেশ বলল, সোহিনী দেবী ফিরেছেন? হ্যাঁ, ও একটু আগেই এলো। বেশ, ওনাকে আর প্রলয়বাবুকে ডেকে দিন, মূর্তির হদিশ পাওয়া গেছে। সুজয়বাবুর মুখটা বিস্ময়ে অভিভূত হয়ে গেল। হঠাৎই তিনি বেশ চঞ্চল হয়ে উঠলেন আর বললেন, এক্ষুনি, আমি এক্ষুনি ডেকে আনছি। এদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম যে ধাঁধার প্রথম অংশটা নিয়েই তো কথা হয়েছিল, বাকিটুকু কি তার মানে ব্যোমকেশ নিজেই বুঝে ফেলেছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যূথিকাময় সমারোহ, প্রাচীর করে গ্রাস, হস্তক্ষেপ করলে মাঝে পেতেও পারো আভাস, ব্যোমকেশ এটার মানে কি? আমার কথা শুনে সে আমার হাত ধরে একটু পাশে টেনে নিয়ে গেল ও সেখান থেকে বাড়ির পিছনের একটা অংশ ইঙ্গিত করে দেখিয়ে বলল, ওগুলো কিসের গাছ লক্ষ্য করেছিলে? তাকিয়ে দেখি সারি দিয়ে জুঁই ফুলের গাছ। মুহূর্তের জন্য আমি চমকে উঠলাম। তারপর মনে পড়ল যে এই কদিন যাতায়াতের সময় তো বেশ কয়েকবার আমিও লক্ষ্য করেছিলাম এটা, কিন্তু আমার মাথাতে কিছুতেই এটা আসেনি। যূথিকাময় সমারোহ, দেখো একই জায়গায় কত জুঁই ফুল ফুটে আছে, কিন্তু একটা সীমিত জায়গার মধ্যেই রয়ে গেছে, কারণ তার একটু তফাতে পাঁচিল শুরু হয়েছে। মানে প্রাচীর তার বিস্তারটাকে গ্রাস করছে, হস্তক্ষেপ করলে মাঝে পেতেও পারো আভাস। আশা করি পাঁচিল আর গাছগুলোর মাঝে খুঁড়লেই মূর্তিটা পাওয়া সম্ভব হবে, কারণ যেথায় নাই কোনো আশ সেখানেই তেনার বাস। কারণ আমরা কেউ ভাবতেও পারি না অত দামি একটা মূর্তি ওরকম জায়গায় প্রশান্তবাবু পুঁতে রাখতে পারেন। আমি বেশ অভিভূত হয়ে গেলাম। বলার মতো কোনো শব্দ মুখে নেই, না আছে বলার শক্তি। মনের মধ্যে শুধুই তোলপাড় করছে উত্তেজনা আর রহস্য সমাধানের প্রবল আনন্দ। এরই মধ্যে প্রলয়বাবু, সোহিনী দেবী ও সুজয়বাবু তিনজনেই এসে হাজির হলেন। ব্যোমকেশ বলল, এই তো আপনারাও এসে পড়েছেন দেখছি। বাড়িতে একটা কোদাল বা শাবল থাকলে কাউকে নিয়ে আসতে বলুন। বলতে লাগলো না, কথাখানা শুনেই দিনু বাড়ির ভিতর দৌড়ল এবং কিছুক্ষণের মধ্যেই কোদাল আর শাবল দুই নিয়ে হাজির হলো। তুমি আমার সাথে এসো, আপনারাও সবাই আসুন। ব্যোমকেশ সঠিক জায়গা দেখিয়ে দিলে দিনু সেখানে কোদালের কোপ মারতে শুরু করলো। সুকেশকেও দেখলাম শাবল দিয়ে হাত লাগালো। তাদের বলা হয়েছিল যে অতি সাবধানে খুঁড়তে, তাই প্রায় 10 মিনিট সময় লেগে গেল। তারপর পাওয়া গেল একটা বড় ধরনের লোহার চাবি। না, এটা তো আশা করিনি আমরা। আমি ব্যোমকেশের দিকে তাকালাম, বাকিরাও তাই। সেও খানিক বিস্মিত হলো বটে, কিন্তু বলল, তোমরা চালিয়ে যাও, একটু সাবধানে। এদিকে আমরা 6 জন অধীর আগ্রহে মূর্তি উদ্ধারের অপেক্ষায় রইলাম। প্রায় আরও 20 মিনিট কেটে যাওয়ার পর যখন কিছুই হাতে লাগলো না, তখন ব্যোমকেশ বলল, এটা কি করে সম্ভব? থামো, একটু ভাবতে দাও। সে বিড়বিড় করে আওড়াতে লাগলো, যেথায় নাই কোনো আশ সেখানেই তেনার বাস, যেথায় নাই কোনো আশ সেখানেই তেনার বাস। বলতে বলতে সে কপাল ধরে হাঁটু মুড়ে ওখানেই বসে পড়ল। আমরা কেউ তাকে কোনোভাবে বিব্রত না করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আরও প্রায় 10 মিনিট পরে এসে বলল, আচ্ছা প্রলয়বাবু, আপনারা তো বলছিলেন গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেছেন, কিন্তু মূর্তি কোথাও পাননি। হ্যাঁ, খুঁজেছিলাম তো। আপনি ঠাকুর ঘরে খুঁজেছিলেন? মানে? কি বলছেন ব্যোমকেশবাবু? চলুন দেখাচ্ছি। এই বলে ব্যোমকেশ এমন জোরে হাঁটা লাগালো যা প্রায় দৌড়বার সমান। আমরা সবাইও দ্রুত পায়ে তার পিছু নিলাম। সে বাড়ির সম্মুখ দিয়ে ঢুকে সোজা পৌঁছলো ঠাকুর ঘরে। তারপর দরজা খুলে সেই লাল কাপড়ে মোড়া সিন্দুকটি দেখিয়ে বলল, নেন প্রলয়বাবু, খুলুন। ব্যোমকেশবাবু,
মানে ব্যোমকেশবাবু, এতদিন আমরা ওটা হাতই দিইনি, মানে বাবা কোনোদিন হাত দিতেই দেননি। আর তাছাড়া খুলবই বা কিভাবে? এক্ষুনি যে চাবিটা পাওয়া গেল ওটা দিয়ে চেষ্টা করুন। কিন্তু কোনো কিন্তু নয়, খুলুন। প্রলয়বাবু দিনুর হাত থেকে চাবিটা নিয়ে তার গায়ে লেগে থাকা মাটিগুলো নিজের ধুতিতে যতখানি সম্ভব পরিষ্কার করে মুছে মনে অনেক দ্বিধা নিয়ে শেষমেশ চাবিটা ঢুকিয়ে দিলেন সিন্দুকের কুলুপের মধ্যে। তারপর হালকা চাপ প্রয়োগ করতেই সেই সিন্দুকের ঢাকনাটা শব্দ করে একটু উপরে উঠল। তিনি সেই ঢাকনাখানা ধরে পুরোপুরি খুলে দিলেন এবং সঙ্গে সঙ্গেই ঘরে উপস্থিত সকলের চোখ দাঁড়িয়ে গেল। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। সোহিনী দেবী মুখে হাত চাপা দিয়ে পাশে বসে পড়লেন। সুজয়বাবু কি প্রতিক্রিয়া দেবেন হয়তো বুঝে উঠতে পারলেন না, তাই ঠাকুর ঘরের কোণে সরে গিয়ে অবাক নয়নে চেয়ে রইলেন সেই দিকে। এমনকি প্রলয়বাবুও যেন স্তব্ধ হয়ে গিয়েছেন, বৌঠানো চাঞ্চল্যহীন। দিনু ও সুকেশ একবার একে অপরের দিকে আর একবার সিন্দুকের দিকে তাকাচ্ছে। আমিও তাকিয়ে আছি অবাক দৃষ্টে, মুগ্ধ চিত্তে। নিজের দৃষ্টিশক্তি দিয়ে উপভোগ করছি ভগবানের এক পরিপূর্ণ স্বরূপ। সোনার তৈরি মণিমুক্তা খচিত 1.5 ফুট উচ্চতার বিষ্ণু মূর্তি জাজ্জল্যমান দৃষ্টিতে যেন আমাদের দিকেই চেয়ে আছে সিন্দুক থেকে। ব্যোমকেশের ঠোঁটের কোণে হাসি, আর মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, যেথায় নাই কোনো আশ সেখানেই তেনার বাস। তারপর প্রায় ঘণ্টাখানেক কেটে গেল। প্রলয়বাবু, সুজয়বাবু, সোহিনী দেবী ব্যোমকেশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। প্রলয়বাবু একটা মোটা খাম ব্যোমকেশের হাতে ধরিয়ে গিয়েছেন, যেটার স্থূলতা দেখে মনেই হলো আগামী একটা গোটা বছরও যদি ব্যোমকেশ নিজের এই গোয়েন্দা জীবন থেকে সন্ন্যাস নিয়ে নেয় তাতেও তার কোনো কিছুর অভাব হবে না। ওনাদের বিষ্ণুমূর্তিও যথাস্থানে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রলয়বাবু বললেন, আচ্ছা ব্যোমকেশবাবু, আপনি জানলেন কি করে বলুন তো? মানে এটা অ্যাকচুয়ালি খুব আশ্চর্যের ব্যাপার আমাদের কাছে। আর আমরা তো ভেবেছিলাম মূর্তিটা চুরি গিয়েছে, কিন্তু আপনি বললেন বাবাই মূর্তিটা সরিয়েছিল। মানে ব্যাপারটা যদি একটু বিস্তারিত বলেন। আসলে আপনার বাবার জন্য মূর্তিটা প্রাণের চেয়ে অধিক প্রিয় ছিল, কিন্তু যেহেতু মূর্তিটা চুরির প্রচেষ্টা হয় এবং চোর প্রায় অনেকাংশে সফল হয়েও গিয়েছিল, সেটা দেখে উনি ভাবেন যে এই প্রচেষ্টা আবারও হতে পারে এবং মনে করেন যে মূর্তিটা চুরি হয়ে গেছে। এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়লে আদতে আপনাদের মূর্তি আপনাদের কাছে সুরক্ষিত থাকতে পারবে। আর উনি হয়তো কারোর ওপর ভরসা করতে পারেননি, তাই ওনার অবর্তমানে যদি তা খুঁজতেই হয় তবে তার জন্য বিষয়টি নিয়ে আগা গোড়া তদন্ত হোক, এমনটাই হয়তো ওনার ইচ্ছা ছিল। তাই মূর্তিটা কিভাবে খুঁজে পাওয়া যায় সেটা একটা ধাঁধার মাধ্যমে উনি লিখে রেখে যান। ওনার ঘরখানা তল্লাশি করে আমি সেইটাই খুঁজে পাই। এই বলে ব্যোমকেশ সেই কাগজের টুকরোটা প্রলয়বাবুকে দেখায়। ধন্য ব্যোমকেশবাবু, ধন্য আপনার বুদ্ধিমত্তা। আপনি যদি মূর্তিটা খুঁজে না বার করতেন তবে আমাদের কখনোই এটা মাথায়ও আসতো না। আপনি যে কথা দিয়েছিলেন আপনি তা রেখেছেন, তার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। এরই মধ্যে ওনার 2 ভাই বোনও কথোপকথনে যোগ দিল। সুজয়বাবু বললেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যোমকেশবাবু। কিন্তু এখন শুধু একটা কথাই মনে হচ্ছে, মানে এই প্রথমবার চুরির প্রচেষ্টাটা তাহলে? ও নিয়ে তুমি চিন্তা করো না দাদা, পুলিশ তো রয়েইছে, ওটা না হয় ওনারাই খুঁজে বার করুন। বাকি এনারা তো কদিনের জন্য ঘুরতে এসেছিলেন, তারই মাঝে আমাদের এত বড় একটা উপকার করে দিয়ে গেলেন। আর আপনাকে এসব বিষয়ে জড়িয়ে বিব্রত করতে চায় না। ভালো থাকবেন। আপনিও খেয়াল রাখবেন। আর হ্যাঁ, পারলে বাড়ির নিরাপত্তার জন্য আরও 2-3 জন লোক নিয়োগ করুন। জানি ভরসাযোগ্য লোক পাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে যত তাড়াতাড়ি পারবেন ততই ভালো হয়। নিশ্চয়ই, আমি দেখছি 2-1 দিনের মধ্যেই যদি কিছু করা যায় নিশ্চয়ই করব। তারপর আরও কিছুক্ষণ নানা বিষয়ে কথাবার্তা বলে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিই। ফেরার পথে দেখলাম ব্যোমকেশ দিনুকে কী সব বুঝিয়ে তারপর গাড়িতে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যোমকেশ, কি বললে দিনুকে? আচ্ছা, এখনও তো এটাই জানতে পারলাম না যে প্রথমবার
চুরির চেষ্টা কে করেছিল? আর গতকাল তোমাকেই বা কে ভয় দেখাতে চেয়েছিল? এগুলোর উত্তর জানতে হলে আজকে রাতে তোমাকে আমার সাথে প্রস্তুত থাকতে হবে অজিত, কারণ আজকে আবার চুরি হবে। মানে তুমি কেমন করে জানলে? আমি নিশ্চিত নয়, তবে সম্ভাবনা প্রবল। এবার আমি কতটা ঠিক সেটা পরীক্ষা করে দেখার একটাই মাত্র উপায় আছে। কি উপায় ব্যোমকেশ? বলবো, অবশ্যই বলবো। হোটেলে ফিরে সময় মতো খাওয়া দাওয়া সেরে দুপুরে আমরা সকলেই বিশ্রাম নিলাম। সন্ধ্যাবেলা উঠে ব্যোমকেশ বলল, অজিত, আজকের রাতের খাওয়াটা একটু হালকা করে খাবে, আর 8টা থেকে 8:30টার মধ্যে মিটিয়ে ফেলবে খাবার পর্ব। আবার কি করবে তুমি? আমি একা নয়, আমরা। তোমাকে এখানেই থাকতে হবে, কারণ কাজটা বিপজ্জনক। আমাকে আর অজিতকে যেতে হবে প্রলয়বাবুদের বাড়িতে। এখানে আমি সঠিক জায়গা দেখে রেখেছি। আজ আমি, অজিত আর দিনু সারা রাত বাড়ির বাইরে কিছু বিশেষ জায়গায় অপেক্ষা করব। অপরাধী লোভের বশবর্তী হয়ে পুনরায় চুরির চেষ্টা করবে আজ, এবং আমরা হাতে নাতে 2জন অপরাধীকেই ধরব। দুজন? দুজন কে? সেটা প্রমাণ হওয়ার পর বলাটাই বোধহয় শ্রেয় হবে। কিন্তু তুমি তো বলেছিলে কাজটা ভীষণভাবে বিপজ্জনক। সুজয়বাবু তো বললেন পুলিশ এই ব্যাপারটা বুঝে নেবে। তোমার তো দায়িত্ব ছিল মূর্তি খোঁজা, সেটা তো হয়ে গেছে। আর ঝুঁকি নিও না তুমি, কিছু একটা ভালো মন্দ হয়ে গেলে তখন। কিচ্ছু হবে না আমার, আমি কথা দিচ্ছি। আর আমার সাথে অজিত থাকলে সুবিধাই হবে। কি অজিত, পারবে তো? ওর সাথে আমি এইরকম বহু অভিযান করেছি, তাই এই হবে আর অবাক হই না। আমি আগেও চেয়ে এসেছি নানা দুর্যোগপূর্ণ কাজে তার সঙ্গ নেব, আর আজ যদি তার মনে হয় যে আমি তার সহায়তা করতে পারবো, তবে আমাকে যে রাজি হতেই হয়। আমি তাই দৃঢ় স্বরে বললাম, পারবো ব্যোমকেশ। ব্যাস, তবে আর কি, তৈরি থেকো। আমি ফিরে আসবো, তারপর একসাথে বেরোবো। বলে সে আবারও বেরিয়ে পড়তে তৎপর হলো। সত্যবতী বলল, তুমি খেয়াল রেখো নিজের, তোমার কিছু হলে যে আমি। কথাটা মাঝপথে থামিয়েই ব্যোমকেশ হাতে হাত রেখে বলল, খেয়াল রাখবো, তুমি ভয় পেও না। আমরা তো এর আগেও এমন আরও কত কিছু সম্মুখীন হয়েছি, এবারেও সব ঠিকই হবে। আমি 8টার মধ্যে খাওয়া দাওয়া মিটিয়ে ব্যোমকেশের ফেরার অপেক্ষায় বসে রইলাম। সে ফিরল প্রায় 10টার সময়। ফিরে সে তার জামা কাপড়ের ব্যাগটা থেকে একে একে সব কিছু বাইরে বের করতে লাগলো। তারপর ভেতর থেকে বের করে আনলো তার রিভলভারটা। তারপর সেটা আমাকে দিয়ে বলল, আজ এটা তোমাকেই রাখতে হবে, আর প্রয়োজনে ব্যবহারও করতে হবে। যদিও তার প্রয়োজন হয়তো পড়বে না, তবুও যুদ্ধে নামলে প্রস্তুতি থাকা তো প্রয়োজন। আমি নিরুত্তর রইলাম। রিভলভার কেমন করে চালাতে হয় সেটা এর আগেও আমাকে ব্যোমকেশ শিখিয়েছে, তাও মনে সামান্য দ্বিধা তো বোধ করলামই। আমি তৈরি হয়েই ছিলাম। বৌঠানকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম। ব্যোমকেশ একটা রিক্সা বলে রেখেছিল, আমরা তাতে বসেই আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু প্রলয়বাবুদের বাড়ি থেকে বেশ খানিকটা তফাতে আমাদের রিক্সা থেমে গেল। ব্যোমকেশ রিক্সার থেকে নেমেই একটা অজানা রাস্তায় হাঁটা লাগালো। আমিও তার সঙ্গ নিলাম। তারপর মূল বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে ব্যোমকেশ পকেট থেকে টর্চটা বের করে দুবার জ্বালালো আর নেভালো। বাড়ির গেটের দিক থেকেও সেই একই সংকেত এলো। তা দেখে ব্যোমকেশ আমাকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনের দিকে ছোট একটা ঝোপে আশ্রয় নিল। তার সঙ্গে আরও একটা ছোট টর্চ ছিল, সেটা আমার হাতে দিয়ে সে বলল, মন দিয়ে শোনো, বাড়ির দুদিক তোমার নজরে রয়েছে। যদি কাউকে দেখো পাঁচিলের কাছাকাছিও আসতে, ওই যে অশ্বত্থ গাছটা দেখছো, টর্চের আলোটা একবার গাছের উপর ফেলেই নিভিয়ে দিও। আমরা চলে আসবো, কেমন? আর সেটার পাশাপাশি এটাও খেয়াল রেখো যে অশ্বত্থ গাছে আলো পড়ছে কিনা। যদি আমি বা দিনু কাউকে দেখি, আমরাও ওভাবেই ডাকবো। দিনু সামনের দিকটা দেখছে, আমি ওপাশটায় রয়েছি। উত্তরে আমি কেবল মাথা নাড়লাম, আর নিমেষের মধ্যেই সে বাড়ির অপর প্রান্তে চলে গেল। মনের মধ্যে একটা চাপা উত্তেজনা নিয়ে নিজেকে বোঝালাম এটা ঘাবড়ে যাওয়ার সময় নয়, বরং মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। বাড়ির দুই দিকের পাঁচিল ও অশ্বত্থ গাছ সব কিছুর উপরেই তীক্ষ্ণ নজর রেখে বসে আছি প্রায় ঘন্টা 3 হবে। এমন সময় বাড়ির উত্তর দিকের রাস্তার ওপারে একটা ছায়ামূর্তি লক্ষ্য করলাম। চাঁদের আলোয়
যেটুকু দেখা গেল তাতে তার পুরো শরীরটায় কালো কাপড়ে ঢাকা দেখলাম। সে ধীরে ধীরে বাড়ির পাঁচিলের দিকে এগোতে লাগলো। এই তাহলে সেই লোক। আমি সেই মুহূর্তে টর্চটা বের করেই একবার অশ্বত্থ গাছের উপর ফেলেই আবার নিভিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে আমার ডান পাশে ব্যোমকেশকে দেখতে পেলাম দৌড়ে এই দিকেই আসছে। আমার থেকে খানিক দূরত্বে এসেই সে হাত নাড়িয়ে জিজ্ঞেস করলো। আমি ইঙ্গিতে লোকটার দিকে দেখিয়ে দিলাম। সে তখন পাঁচিলে ওঠার প্রস্তুতি নিচ্ছে। ব্যোমকেশ চাপা গলায় বলল, খেয়াল রেখে এমনভাবে ধরতে হবে যাতে বাড়ির কেউ কিচ্ছু জানতে না পারে। বলেই সে পা টিপে টিপে লোকটার দিকে যতটা যাওয়া যায় গিয়েই চিতাবাঘের মতো দৌড় লাগালো। ওপাশ থেকে দেখি দিনুও ছুটতে ছুটতে আসছে। এতক্ষণে আমিও সজোরে দৌড় লাগিয়েছি সেই দিকেই। লোকটা পাঁচিল থেকে নেমে রাস্তা টপকে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে দৌড়তে লাগলো। তার পিছনেই ব্যোমকেশ ও খানিক তফাতে আমি ও দিনু। পলক পড়তে না পড়তেই ব্যোমকেশ ঝাঁপিয়ে পড়ল তার ওপরে। সে তাকে বাগে আনতেই যাচ্ছিল, এমন সময় লোকটা সজোরে লাথি মারল তার পেটে। ছিটকে পড়ল ব্যোমকেশ খানিক দূরে। সেই লোকটা উঠে পালাতেই যাচ্ছিল, আমি ঝাঁপিয়ে পড়লাম তার ওপর, আর মুহূর্তে সে এক ঝটকায় আমাকে মাটিতে ফেলে দিল। পিঠে প্রচণ্ড ব্যথা লাগলো আমার। দিনুও তাকে পাশ থেকে ধাক্কা মারল সজোরে, কিন্তু তারপরেই ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা। লোকটা হাতের কাছে একটা ইটের টুকরো পেয়ে তা নিয়ে সজোরে মারল দিনুর মাথায়। দিনু যন্ত্রণায় চিৎকার করে একপাশে পড়ে গেল। একবার ভাবলাম রিভলভারটা কি ব্যবহার করব এবার। লোকটা দেখি উঠে দৌড়াতে গিয়েও থেমে গেল। ব্যোমকেশ কখন জানি উঠে তার রাস্তা আটকে দাঁড়িয়েছে। সে হাতের ইঁটটা ছুঁড়ে মারল তার দিকে। ব্যোমকেশ সেটা কাটিয়ে তার দিকে এগোতেই লোকটা একটা ঘুষি মারল, কিন্তু ব্যোমকেশ সেটা এক হাতে আটকে অপর হাতের একটা ঘুষি নিক্ষেপ করলো তার চোয়াল লক্ষ্য করে, ও তারপর সজোরে একটা লাথি বসালো তার বুকের পাঁজরে। সেই লোকটি এবার ধরাশায়ী হয়ে পড়ল। মুহূর্তে আমার আর ব্যোমকেশের চোখাচোখি হয়ে গেল। আমি বন্দুকটা বের করে ছুঁড়ে দিলাম তার দিকে। ব্যোমকেশ তা লুফে নিয়ে সেটি একেবারে তাক করলো সোজা সেই লোকটির দিকে। লোকটি মারার জন্য হাতে আরও একটা ইঁট তুলেছিল বটে, কিন্তু তা সে তৎক্ষণাৎ ফেলে দিল। সে বন্দুকের হাতলটা দিয়ে সজোরে মারল তার মাথায়। মুহূর্তে সেই লোকটি জ্ঞানশূন্য হয়ে গেল। পিছন ফিরে দেখি দিনু এসে দাঁড়িয়েছে। তোমরা ঠিক আছো? দিনু, তোমার তো মাথা থেকে রক্ত পড়ছে, তুমি হাঁটতে পারবে? ব্যোমকেশ খুব তাড়াতাড়ি লোকটার পোশাকগুলো খুলে নিজে পরে নিল, আর নিজের পোশাকগুলো তাকে পরিয়ে দিল। তারপর তাকে পিছমোড়া করে তার হাত ও পা একসঙ্গে বেঁধে বলল, দিনু, পুলিশ রাস্তা থেকে একটু দূরেই অপেক্ষা করছে, তাদেরকে গিয়ে খবর দাও। তারা এসে একে নিয়ে যাবে, আর তারপর কি করতে হবে তাদের বলা আছে। তোমার চোটের ব্যাপারেও প্রাথমিক সমাধান ওরাই করে দেবে। অজিত, তুমি আমার সাথে এসো, কিন্তু একটু দূরে থাকবে। বলেই সে ওই লোকটার পোশাকেই প্রলয়বাবুদের বাড়ির দিকে হাঁটা লাগালো। কি যে হচ্ছে তা এখনও আমার বোঝার বাইরে। সেখানে পৌঁছে সে দরজার কাছে গিয়ে অতি সূক্ষ্মতার সাথে টোকা মারল দুটো, যা একমাত্র নিকটবর্তী কারোর পক্ষেই শুনতে পাওয়া সম্ভব। কিছুক্ষণের মধ্যেই দরজাটা ভিতর থেকে খুলে গেল এবং ব্যোমকেশ তার মধ্যে প্রবেশ করলে সেই দরজা বন্ধ হয়ে গেল। আমি গেটের কাছাকাছি ছিলাম। এরই মধ্যে পুলিশের ভ্যান গেটের সামনে এসে দাঁড়ালো। সেখান থেকে একজন নেমে এসে আমায় জিজ্ঞেস করলো, যদি খুব ভুল না করে থাকি আপনি অজিত বাবু, তাই তো? আগে হ্যাঁ। আগে ব্যোমকেশ বাবু কি ভিতরে গেছেন? হ্যাঁ, এই একটু আগেই। তৎক্ষণাৎ তিনি আরও দুজন সহকর্মীর দিকে ইঙ্গিত করে বললেন, তুমি আর তুমি এসো আমার সাথে। বলেই তিনজনে মিলে দরজার দিকে বন্দুক তাক করে অপেক্ষা করতে লাগলেন। মাত্র 1 মিনিটের ব্যবধানে দরজা খুলে সোহিনী দেবী ও পাশে আগাগোড়া কালো কাপড়ে মোড়া ব্যোমকেশ হাতে বিষ্ণু মূর্তি নিয়ে বেরিয়ে এলো। কেউ একটুও নড়বে না, হ্যান্ডস আপ। সোহিনী দেবী ভূত দেখবার মতো করে চমকে উঠলেন, আর আমি এখনও সব গুলিয়ে যাওয়া হিসেবগুলো মেলাবার চেষ্টা করছি। সোহিনী অধিকারী, চোরাকারবারিদের সাথে হাত মিলিয়ে বিষ্ণুমূর্তি পাচারের চক্রান্ত করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে।
চিৎকার চিল্লামিল্লিতে প্রলয়বাবু ও সুজয়বাবুও উঠে পড়লেন। বাড়ির বাইরে এসে প্রলয়বাবু উত্তেজিত হয়ে বললেন, এসব কি হচ্ছেটা কি? ব্যোমকেশ তার মুখের কালো কাপড়ের আস্তরণটা পুরোপুরি খুলে ফেলল, আর তা দেখে সকলেই হতবাক। সোহিনী দেবী দ্রুততার সাথে অফিসার বোসের সহকর্মীর হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাক করেন ব্যোমকেশের দিকে, ও তার দুই চোখ প্লাবিত হয়ে জল গড়িয়ে পড়তে থাকে। দাঁতে দাঁত চেপে তিনি বলে ওঠেন, সবটা শেষ করে দিলেন আপনি। কি দরকার ছিল আপনার? হ্যাঁ, যে কাজে এসেছিলেন সেটা মিটিয়ে চুপচাপ চলে যেতে পারতেন, কিন্তু না, আমার জীবনটা শেষ করে দিলেন একেবারে। কি ভাবেনটা কি আপনি নিজেকে? আপনি মহান কেউ। সোহিনী দেবী, আইন আমি তৈরি করি না। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা ভুল, সে বিচারও আমি দিই না। কিন্তু যেটা সত্যি সেটা একদিন সবার সামনে আসতেই হয়। তবে আজ আপনি যদি এই অপরাধের বোঝাটা না বয়ে বেড়াতেন, জীবনে সব থেকেও যদি এতটা স্বার্থপর না হয়ে উঠতেন, তবে আপনার এই ক্ষোভ, বিদ্বেষ, ঘৃণা কোনো কিছুই আর আসতো না। অফিসার বোস সোহিনী দেবীর হাত থেকে নিরাপদেই বন্দুকটি সরাতে পেরেছেন। সুজয়বাবু এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তিনি এবার বললেন, কি কি ঠিক করেছে আমার বোন? আর আপনি বা বিষ্ণুমূর্তি নিয়ে দাঁড়িয়ে কেন? ব্যোমকেশ বলতে শুরু করলো, এটা বলতে গেলে প্রথম থেকে শুরু করতে হয়। আসলে চুরির প্রচেষ্টার ব্যাপারে শুনেই আমার সন্দেহ হয়েছিল যে চোর বাড়িতে ঢুকলো কোথা দিয়ে। নিচের ও ছাদের সমস্ত ঢোকা বেরোনোর পথ তো বন্ধই ছিল, আর দিনু ও দুজন পুলিশের পাহারা দেওয়ার পরেও মূর্তি চুরি হলো কি করে। তাই আমার অনুসন্ধান চলতে থাকে দুটো ধাপে। প্রথম ধাপ ছিল মূর্তিটা খোঁজা। প্রথম দিনই আমি যখন জানতে পারি প্রশান্তবাবু চান না আমি মূর্তিটা খুঁজি, আমার তখনই একটা খটকা লাগে। সেদিন রাতে আমি দিনু ও পুলিশ পাহারা দিচ্ছে এটা মাথায় রেখে এই বাড়িতে ঢোকার চেষ্টা করি ঠিক, কিন্তু কোনো চোরের মতন করি। কিন্তু বাস্তবিক উপায়ে সব রকম পন্থা লাগিয়েও আমি বুঝি সেটা কোনোভাবেই সম্ভব নয়। পরদিন সকালে যখন প্রশান্তবাবুর মারা যাওয়ার খবরটা পাই, তখন ওনার ঘর থেকে আমি একটা চিরকুট উদ্ধার করি। বাকিটা আপনারা জানেন। কিন্তু আমার বোন কি করে এসবের মধ্যে এলো? এখানেই চলে আসে আমার অনুসন্ধানের দ্বিতীয় পর্ব। প্রথম দিন বাড়িতে কোনো পুলিশের পাহারা ছিল না, গেটে ছিল দিনু। ধরে নিলাম চোর অতি দক্ষতার সাথে পিছনের পাঁচিল দিয়ে উঠে বাড়ির চৌহদ্দিতে প্রবেশ করেছে। তো সে বাড়িতে ঢুকবে কোথা দিয়ে? প্রলয়বাবুর কথা অনুযায়ী সে পালানোর সময় ছাদের দরজা ভেঙেছিল, কিন্তু ঘরের অন্য কোনো প্রবেশপথও ভাঙা বা অস্বাভাবিক ছিল না। এমনকি মূল দরজাও ভিতর থেকে বন্ধ ছিল, তাই ভিতর থেকে দরজা খুলে না দিলে ঢোকা অসম্ভব। সেদিন বাড়িতে প্রশান্তবাবু ব্যতীত ছিলেন প্রলয়বাবু ও সোহিনী দেবী। দুজনের মধ্যে একজনকে তো এর সাথে যুক্ত থাকতেই হতো, কিন্তু হতে পারে কারোর দেওয়া কোনো হুমকির ভয়ে সে এটা করছে। তাই সন্দেহের তালিকায় হরিহরবাবু, সঞ্জয় লীলা প্রভু ও স্বপনবাবু তখনও ছিলেন। আমি বোসবাবুকে আলাদা করে এই তিনজন ব্যক্তির গতিবিধির উপরেও নজর রাখতে বলি। এরই মাঝে গতকাল অর্থাৎ শনিবার দুপুরে আমি জানতে পারি সঞ্জয় লীলা প্রভু কলকাতায় যাচ্ছেন নাম সংকীর্তন করতে, এবং ওনার দলের সাথে যোগ দিচ্ছেন সোহিনী দেবী। আসলে প্রতি শনিবারই ওনার সাথে কলকাতায় গিয়ে এই নাম সংকীর্তনে যোগ দিয়ে থাকেন সোহিনী দেবী। কিন্তু এবারে বিষয়টা একটু অদ্ভুত লাগে, কারণ সেদিনই প্রশান্তবাবুও মারা গেলেন। তাই ওই দিন দুপুরবেলায় সঞ্জয় লীলা প্রভুর সাথে আমি দেখা করতে যাই এবং জানতে পারি যে সোহিনী দেবী প্রতি শনিবারই ওনাদের সাথে যান, কিন্তু মাঝে একটা দীর্ঘ সময় ওনাদের সাথে থাকেন না। উনি সাধারণত রাতে ফিরে নাম সংকীর্তনে যোগ দেন, আর এটা উনি বিগত বেশ কিছু বছর ধরেই করে আসছেন। তাই উনি ওই মাঝের সময়টা কি করেন, তাও ওনার বাবার মৃত্যুর পরবর্তী সময়, সেটা দেখার জন্যই আমি আমার কলকাতা পুলিশের বহুদিনের পরিচিত বন্ধু শান্তনুবাবুকে টেলিফোন করি। সোহিনী দেবীর বর্ণনা দিয়ে জানাই উনি সাদা রঙের হিন্দুস্তান অ্যাম্বাসেডর গাড়িতে যাচ্ছেন, যার নম্বর 6435, এবং ওনাকে সোহিনী দেবীর ওপর নজর রাখতে বলি। উনি ওনার কাজ অত্যন্ত নিপুণতার সাথেই সম্পন্ন করেন। উনি আমায় জানান সোহিনী দেবী বিকেলের সময়টা কলকাতার রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে অতিবাহিত করেন। সেখানে উনি এমন কিছু ব্যক্তিদের সাথে সময় কাটান যারা বেআইনিভাবে ঘোড়ার রেসের ওপর লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি টাকার জুয়া খেলেন।
তাদের অনেকেই চোরাকারবারি, পুলিশ তাদের ওপর নজর রাখে হাজতে পাঠানোর মতো একটা সঠিক প্রমাণের অপেক্ষায়। এমনকি পুলিশের একজন কর্মচারী সাধারণ মানুষের পোশাকে কাছ থেকে দাঁড়িয়ে সোহিনী দেবীর সাথে অমনি একজন ব্যক্তির বাক বিতণ্ডাও হতে দেখেন, যাকে সোহিনী দেবী অনেক অনুরোধ করে বোঝান যে উনি যে করেই হোক সম্পূর্ণ টাকাটা জোগাড় করে দেবেন। এই খবরটা পাওয়ার সাথে সাথে আমার সন্দেহের তালিকা থেকে বাকি সমস্ত ব্যক্তির নাম মুছে যায়। রবিবার সকালের মধ্যে সোহিনী দেবী ফিরে আসেন। আমি মূর্তিটা খুঁজে বার করি, ওনার সামনেই প্রলয়বাবুকে বলি যাতে উনি ঘরের পাহারায় আরও কড়াকড়ি করেন, যা উনি 2-1 দিনের মধ্যে করে ফেলবেন এমনটাই জানান। তাই চুরি যদি করতেই হয় তার জন্য আজই সঠিক দিন। সোহিনী দেবী ভেবেছিলেন চুরিটা একজন অপরিচিত ব্যক্তি করলে আর কাজটা সফলভাবে হলে সন্দেহের আঙুল কখনোই ওনার দিকে ঘুরবে না। কিন্তু কিন্তু প্রথম দিন ওই তো আমাকে জানায়। কারণ উনি জানতেন আপনি রাতে না ঘুমাতে পারার অভ্যাসের কারণে ওদিকেই যাচ্ছেন, তাই ওই সময় ওটাই একমাত্র উপায় বলে ওনার মনে হয়েছিল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে উনিই চোরকে দরজা খুলে দিয়েছিলেন। তাই আজ আসল চোরকে ধরে তারই পোশাক পরে আমি সোহিনী দেবীকে হাতে নাতে ধরার জন্য আপনাদের বাড়িতে ঢুকি এবং বিষ্ণু মূর্তিটি নিয়ে বাইরে অবধি আসি। আসলে সোহিনী দেবী আমাকে ওনার লোক ভেবে এগিয়ে দিতে ও দেখে নিতে এসেছিলেন যে আমি কোনোভাবে কারোর নজরে পড়ছি না তো। আর তোমার ওপর হামলাটা? শনিবার রাতে সোহিনী দেবীর লোক অন্ধকার রাস্তায় আমার উপর পেছন থেকে চড়াও হয়, কিন্তু আমি বুঝে যাই তার উদ্দেশ্য আমায় অনিষ্ট করা নয়, আমাকে নিতান্তই একটু ভয় দেখানো। কারণ সোহিনী দেবী ভেবেছিলেন এর ফলে আমি আরও দ্রুত মূর্তিটা খুঁজে বার করতে চাইব। প্রলয় ও সুজয়বাবু দুজনের চোখেই জল। প্রলয়বাবু মৃদুস্বরে প্রশ্ন করলেন, কিরে বোন, এত কিছু হয়ে গেছে? এসব ঘটনা তাহলে সত্যি? সোহিনী দেবীর কাছ থেকে কোনো উত্তর আসে না। তিনি মাথা নিচু করে একইভাবে দাঁড়িয়ে রয়েছেন ও তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। সেই দিন বিকাল নাগাদ আমরা কলকাতা ফিরে আসি। কেন জানি না ব্যোমকেশই এই প্রস্তাবটা আমাদের দিল। সে জানালো এত কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ার জন্য তার নাকি মায়াপুরে থাকতে আর মন চাইছে না। পরের বার আবার যখন আসবে সে ভালো করে পুরো কৃষ্ণনগরের অলি গলি ঘুরে দেখবে। আর এটা শ্রীকৃষ্ণের আশীর্বাদও বলা যায় যে কেসটা এতটা জটিল হওয়া সত্ত্বেও সঠিক সময়ে ব্যোমকেশ তার সমাধান করতে পেরেছে। তবে আমার লেখার জন্য নতুন গল্পের তালিকায় এই লেখাটিও যুক্ত হলো, যেখানে প্রথমবার এমন হলো যেখানে মক্কেল নিজে এসে কেস দেওয়া সত্ত্বেও শেষে দেখা যায় মক্কেল নিজেই আসল অপরাধী। ব্যাপারটা বেশ অদ্ভুত, তবে এটাই সত্য। তবে আমাদের এই নতুন অভিযানটির নাম আমি দিতে চাই কৃষ্ণনগরের কৃষ্ণমূর্তি রহস্য। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ হলো। গল্পটা শুনে কেমন লাগলো এবং এইরকম গল্প আরো শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নেবেন। নমস্কার।